Thank you sir, so much. গানটা কি করবি বলতো? গানটা প্রশ্ন করেছি কবে আসবে। আজকে যখন এখানে টিজারটা দিচ্ছি বোঝা যাচ্ছে না কি এমন করলে যে কোথায় 10 বছর 9 বছর এত কিছু কন্ট্রোভার্সি, এত পুরনো কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। ট্র্যাক আছে, ট্র্যাক -1 আছে। থ্যাংক ইউ। একবার দেখি ও যে মার জন্য ওর যে মন কেমন করা, ওর যে কষ্ট পাওয়া, মার কাছ থেকে দূরে থাকার জন্য ওর যে কষ্ট পাওয়া, সত্যি এটা মাদেরকে একটু শোনাবেন অবশ্যই। আর শুভেচ্ছা জানাই। এই ধূমকেতুর চিত্রনাট্যটা যেদিন আমি প্রথম শুনি সেদিনকে একটা অসম্ভব ভালো, ঠিক 3টে বাজে সারা পৃথিবী দেখতে পাবে মা গানটা। এই মুহূর্তে অটোমেটিক্যালি আপলোড হয়ে শুরু হয়ে গেছে, এই যাত্রা শুরু হলো। এই গানটার জন্য একবার সবাই ক্যামেরাটা দেখে একটা হাততালি দিয়ে দিই। এই মুহূর্তে গানটা সবার কাছে পৌঁছেছে। আমরা প্রস্থেটিক্সের মেকআপ দেখে প্রশংসা করছি, অনবদ্য কাজ প্রয়াত বিক্রম গায়কোয়াড়, তার অবদান আমার মনে আছে। সেটা নৈনিতালের দিওয়ালির রাত্রি, আমরা বাজি ফাটাতে পাহাড়ে তখন রাত্রি কিন্তু 1টা-1:30 বাজে। তখনও দেব ইউনিটের সাথে বাজি ফাটাচ্ছে, আমরা আনন্দ করছি, হই করছি। আমি ওকে বলছি তুই এবার যা, কালকে সকাল থেকে আবার মেকআপ আছে। বলে হ্যাঁ যাচ্ছি। ঠিক 3টে নাগাদ মেকআপে বসতো। তার আগেও কিন্তু গলা ভাত, আমি মেনুটাও বলে দিয়েছি, ওই আলু শুদ্ধ ডিম শুদ্ধ ভাতের মতো গলা ভাত দেওয়া হতো, ওটাও খেয়ে দিত। তারপরে মেকআপে বসতো। আমাদের শখ শুরু হতো সকাল 8টা, ও 7টার সময় মেকআপ করে এসে পৌঁছতো। রাত্রি 3টে থেকে একটা চেয়ারে একটা ছেলে বসে থাকতো এই পুরো মেকআপটা কমপ্লিট করার জন্য। বিক্রম গায়কোয়াড় এবং তার সাথে আরো 3 জন সহকারী এই মেকআপটা করছে। শিল্পীর কাজ, এবং সেখানে সারেন্ডার করে একজন অভিনেতা সারাদিন জুস ছাড়া কিচ্ছু খেত না। আমি চাই না। আমি একটা কথাই বলতে চাই যে সিনেমার যে ইউনিভার্স, সেখানে একটা সিনেমার ধূমকেতুই হোক বা অন্য কোনো সিনেমা হোক, সেখানে প্রযোজক হচ্ছে সিনেমার বাবা। আমি আর দেব হচ্ছে ধূমকেতুর বাবা, আর এই সিনেমার মা হচ্ছে সিনেমার ডিরেক্টর কৌশিকদা। তাই আমি এই গানটা আজকে কৌশিকদাকে উৎসর্গ করতে চাই। সবাই সবার মাকে উৎসর্গ করবে, কিন্তু সিনেমার মা এখানে হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তার যে স্ক্রিপ্ট, তার যে বানানোর যা প্ল্যানিং, সবকিছুই আমরা শুধু সাহায্য করেছি, পাশে দেখেছি। যারা অভিনয় করেছে তারা নিজেদের সাধ্যমতো করেছে। দেব তো পুরো প্ল্যানিংটাই, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে সবকিছুই করেছে। ধূমকেতু রিলিজ হবে 19 থেকে 20, সব ঠিক হতে যাচ্ছিল, করোনা চলে এলো, কোভিড চলে এলো, প্যান্ডেমিক চলে এলো, সব বন্ধ হয়ে গেল। আবার আস্তে আস্তে তারপরে এইবারটা একদম একটা যে কথাটা বলতে হবেই আর কি, যে দেব যেভাবে ব্যক্তিগত উদ্যোগে, যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে এই যে রিলিজটার জন্য আমাদের যা যা প্রবলেম ছিল, কিছু আইনগত সমস্যা ছিল, দেব ছাড়া এই প্রবলেম সলিউশন কোনোদিন কারোর করা সম্ভব ছিল না। তাই দেব এখানে মহাদেব ধূমকেতুর, ঠিক আছে? এবং বাকি কথা দেবী বলবে, আপনারা সবাই অপেক্ষা করছেন। আমার শুধু একটা কাজ বাকি আছে, বাকিটা তারপরে হচ্ছে। ব্যাচ পড়িয়ে দেওয়া হচ্ছে ধূমকেতু। ও বুকের ভিতরেও আর একটা আছে, ওর বুকের ভিতরেও আর একটা আছে, এত বড় সমুদ্রের মতো। বাকি অনুষ্ঠান চলতে থাকুক, সবাই আপনারা এনজয় করুন। গানটা লাইভ হয়ে গেছে, দেখুন। এবং পরবর্তী গান কিছুদিনের মধ্যে আসবে, ট্রেলার আসবে। এই ইন্ডাস্ট্রিতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রযোজক এবং খুব দায়িত্ব নিয়ে যে যাত্রাটা আমি বলবো বনহাস এবং ধূমকেতু দিয়েও শুরু করেছিল। এই দেবে এই যে বিরাট ট্রান্সফরমেশনের জার্নি, সেই জার্নি কিন্তু বনহাস আর ধূমকেতু দিয়ে শুরু হয়েছিল। আজকে এই ইন্ডাস্ট্রিতে এই মাল্টিপ্লেক্সের এক অপরিহার্য অংশ, আজকে সব রকম সিনেমায় অপরিহার্য অংশ নিজেকে দেব নিজের পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে। এবং এর জন্য আমি খুব গর্বিত যে একটা মানুষ জানে কখন একটা জায়গা থেকে সময় উপযোগী হয়ে ওঠা যায়।
এই যে ওর লড়াই, এই যে পরিশ্রম এবং একটা হাউস তৈরি করে নিজের পছন্দ মতো ছবি বারবার করে করতে থাকা এবং বাংলা সিনেমার এই যে উপহার করতে থাকা, পরপর ছবি করে একটা অন্য সিনেমাকে প্রতিষ্ঠা করা, তার জন্যে অপরিসীমভাবে কৃতজ্ঞ থাকবে বাংলা সিনেমা ওর কাছে। আমি অনুরোধ করবো এই ছবির প্রযোজক এবং মুখ্য চরিত্র দেব যদি কিছু বলে। ও আমাদের খুব কাছের মানুষ, খুব বন্ধু, অক্লান্ত পরিশ্রম করে। কৌশিক দা, আমার মনে হয় কি কৌশিক একটা জিনিয়াস লোক, মানে একটা ম্যাজিশিয়ান, যে সেটে থাকলে অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ ফিল সুপার কনফিডেন্ট। কি হয়, আমি তো অনেকগুলো ছবি হয়ে গেল, ডিরেক্টর বলতে পারে, বোঝাতে পারে, অনেক সময় অনেক জায়গা হয়, সবাইকে বলছি না, কিন্তু একজন ডিরেক্টর যে বলতে পারে, বোঝাতে পারে, করে দেখিয়ে দিতে পারে যে আমি এটা চাইছি, যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না। কে অনেক সময় ডিরেক্টর অ্যাক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়, না দেব আমি এরকম চাইছি, বলে দিয়ে চলে গেল, এরকমটা কি রকম সেইটা বোঝাতে যে গ্যাপটা হয়, সেইটা খুব কম ডিরেক্টর সেটা করতে পেরেছে। সেইখানে কৌশিকদার সাথে এটা আমার প্রথম ছবি, ওয়াও, মানে এই যে পুরো যে হাঁটাটা, আমি 10 রকম ভাবে প্র্যাকটিস সাথে। আমার মনে হয় যে আমাদের জেনারেশনে যদি কোনো অভিনেতাকে দেখে আমার মনে হয় না আমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে, সেটার নাম হচ্ছে রুদ্রনীল। হি ইজ জিনিয়াস, মানে ওর মতন অভিনেতা আমরা কেন যে ইউজ করতে পারি। আমি ময়দান দেখলাম, ওর ময়দান দেখে ওকে ফোন করলাম, ও গাল দিয়েছে রাত্রে আমাকে বিজেপি থেকে, তুই এরকম করছে, ঘাটালে করছে না, ওকে ফোন করে ভাই ময়দানে তুমি ফাটিয়ে দিয়েছো ভাই, ফোন করে তো বলেছে হি ইজ জিনিয়াস। ওর সামনে অ্যাক্টিং করা এই ছবিতে মানে ও পাগল করে দিয়েছে। আমি ডাবিং করার সময় দেখলাম, আমি কেঁদেছি, মানে ওর অভিনয় দেখে। বা আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে আছে লোকটা কি করলো, এবং একটা সময় যাকে এটা বলতে চাইছি না বলেই ফেলি, একটা সময় বুড়ো সেজেছে, এরও দেব হয়েছে, দেখি ডাবিংটা কি করে করলো, ভয়েসটা কি করে করলো, পুরোটা বসলাম, আমরা ঠিক আছে একটু কফি ব্রেক নিই। আমি বাইরে গেলাম, কফি খেলাম, ভাবলাম আবার লেটস ডু দ্য রিড আপ, এর পুরো বুড়ো চরিত্রটা আবার আমি রিড আপ করলাম। হয় নাকি এই যে যেটা বললো যে পরিশ্রমিক অভিনেতা যদি পাশে না, পরিশ্রমিক তো বলতো এখন ওই জায়গায় আছে, অভিনেতা যদি পাশে থাকে যে কত ভালো হয়, সেটা অভিনেতারা কি বুঝতে পারে বা হয়তো অনেক সময় কথাকে বোঝাতে পারে না। থ্যাংক ইউ রুদ্র, থ্যাংক ইউ সো মাচ, হি হ্যাজ বিন এ গ্রেট হেল্প ইন দ্য ফিল্ম, ব্রিলিয়েন্ট হিজ। আমি আবার বলছি, এই ছবিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, কৌশিক আমি পাবেন, নাম গেলে অ্যাওয়ার্ড দেবে। আরে দাদা আপনি কষ্ট করবেন কেন, রানার সঙ্গে অনেক লোক পেয়ে বসে আছে, আরে রানার সঙ্গে আপনি পাঠিয়ে দেন, আমি এমনি পাঠিয়ে দিতাম, কিন্তু যে এদের দুজনের পর যদি ডিজার্ভ করে সেই মানুষটা, আই থিঙ্ক হি ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। নিজেরটা জাস্ট বলছেন। দুলালদার সঙ্গে আমার সেকেন্ড ছবি, অগ্নিশপথ উনি আমার বাবার প্রথম ছবি আমার। এই লোকটা যে কি বড় মাপের অভিনেতা, আমরা যে কেন ইউজ করতে পারিনি বা পারলাম না ওই বড় বড় চরিত্রের জন্য। আমার মনে হয় দুলালদাকে যেইভাবে উনি বাবার চরিত্রটা পোর্ট্রে করেছেন, আমি অনেক লোক বাবা ছেলে ছবি করেছি, কিন্তু 10 বছর হয়ে গেছে। হ্যাঁ কি বলছে, ঠিক ঠিক। দুলালদার সাথে আমার অনেক সিন আছে ছোটোর মধ্যে, মানে সিনের পর সিন আছে যেখানে বড় বড় মানে সংলাপ চলছে। ইটস নট ইজি দুলালদার সাথে অভিনয় করা, ওই প্রস্তুতি নিয়ে এক টাইমস, ছেলে হয়ে এক টাইমস, কখনো বকছে, কখনো ভালোবাসছে, কখনো চিৎকার করছে, সেইখানে আরে দিস ওল্ড ম্যান ইজ ডুইং সো গুড। এই ওল্ড ম্যানটা থাকা হয়ে যাচ্ছে, দুটো বৃদ্ধ মানুষ দুজন কথা বলছে, আর সেইখানে একটু ব্যালেন্স ইট, ওই বয়সটাকে তো আমাকে মেলাতে হবে। It was not easy job. Dulalda's সাথে অভিনয় করা is not easy, but I think he made me so comfortable. And thank you Dulalda, thank you so much, thank you. অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় যিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, সেই সময় দেবের পার্সোনাল মেকআপ করতেন উনি, তো আমাদের সঙ্গে ছিলেন। এবং মনে আছে বম্বেতে সোমনাথ আমাদের সাথে গিয়েছিল, এবং বিক্রম গায়কোয়াড়ের ওই ম্যাজিকটা দেখতে দেখতে ও ইন্সপায়ার্ড হয় যে এটা এইভাবে হতে পারে। এবং ওই যে ওর জীবনে প্রস্থেটিক্সের একটা হাত ছাড়িয়ে
ও পড়াশোনা শুরু করলো, আমরা আমাদের মধ্যে কীভাবে করতে পারি, করতে করতে আজকে কলকাতা শহরে অপরিহার্য একজন প্রস্থেটিক আর্টিস্ট তৈরি হয়েছে। সেই ইন্সপিরেশনের পয়েন্টটা কিন্তু সোমনাথের ধূমকেতু। তাই ধূমকেতুর প্রত্যক্ষ পরোক্ষ অনেক অবদান রয়েছে, এবং সেই জন্য আজকে সোমনাথ আমরা আজকে আর বম্বে যেতে হয় না, কলকাতাতে আমরা কাজটা করতে পারি। সেটার কিন্তু সূত্রপাত সেই JW ম্যারিয়েটের ঘর, যেখানে সোমনাথ ছাত্রের মতো দাঁড়িয়ে দেখছে বিক্রম গায়কোয়াড় কি ম্যাজিকটা করছে। অনবদ্য, সেটা অনবদ্য। আর দুলাল স্যার আছেন, ওনাকে একটুখানি ওনাকে ভালোবাসা তুলে দিচ্ছেন ফ্রেম কারেকশনের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের আজকের যে ছবির গান মুক্তি পেল মা, এই ছবির মা আমাদের তখন থেকে বলছে যে সেই সময় যখন ধূমকেতু শুটিং হয় তোর বোন একটা তকমাটা ছিল দেবদার, সেই সময় তোমার দেবদাকে ভাবা, মানে দেবদা এখন যেমন প্রমাণ করে ফেলেছেন, সেই সময় সেই লড়াইটাই ছিল প্রমাণের। আমি একটা ভালো অভিনেতাকে দেখেছি, বুনো হাসে। হ্যাঁ, বুনো হাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল। মাথায় রাখতে হবে, আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি, আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি, যাদেরকে স্টার বলি না, তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা। তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেন স্ট্রিম ছবিতে করা হয়। অথচ বারবার প্রমাণিত হয়েছে মেন স্ট্রিম ছবির যারা স্টাররা, তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছেন বারবার। আজ না, উত্তম কুমারের সময় থেকে সেটা শুরু হয়েছে। কাজে এইটা একটা চিরসত্যি, যে পারে সে সব পারে। আমি একটা কথা বলবো, আমিও একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে? একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার, ঠিক আছে, আসছে বছর আবার হবে। সামনে তাহলে তো ফ্যান্সরা তাহলে করে দেবে, কিন্তু ডবল হয়ে যাবে। করে দিলেই হবে। এই তো সবই তো যেটা বলা হলো, দর্শকের কাছেই সব, ফ্যান্সদের কাছেই সব। ফ্যান্সরা যদি, দর্শক যদি সেই চ্যালেঞ্জ নেয়, সেই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি। দেবকে পাশে রেখেই বলছি, দেব এখনই আমি বলতে পারছি না আমাকে, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যদি হয় তাহলে আবার হবে। আমরা রিফ্রেশ করে নেবো প্ল্যান। পরিচালক আমরা কাকে পাবো, কৌশিক দাই নাকি অন্য কেউ? প্রযোজক তো রানা দাই। আজ আমার সামনে হতে পারি, আরে প্রযোজক আমাকে হতে হবে কেন? একটা জুটি যদি তার বক্স অফিসে যদি এরকম সাকসেস দেখা যায়, অনেক প্রযোজক আছে সিনেমা করার জন্য, অনেক ডিরেক্টর আছে সিনেমা করার জন্য, তার জন্য আমাকেই লাগবে না। আমি তো একটা সামান্য এখানে একজন মানে একটি প্রযোজক, তাছাড়া কত প্রযোজক আছে, তারাও করতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে বাংলা সিনেমার মার্কেট, বাজার, যেটা একটা মন্দা চলছিল, সেটা এই বছর একটু ভালো হয়েছে। খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি। যদি আরেকটা স্টেপ আমরা এগোতে পারি, তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে। তখন আমি কেন, অনেক প্রযোজক আছে আরও সিনেমা বানাবে, দেব শুভশ্রীকে নিয়ে বানাবে, দেব ইদিকাকে নিয়ে বানাবে, দেব রুক্মিণীকে নিয়ে বানাবে, সবাইকে নিয়ে বানাবে, ঠিক আছে? এটা অঙ্ক কি সহজ? এটা অঙ্ক সহজ। ব্যবসা, ফ্যান্স, দর্শক, সিনেমা দেবো তোমরা। যাই স্টার, সুপারস্টার, মেগাস্টার বা যাই লেখক না আমাদের সামনে প্রত্যেক দিন স্ট্রাগল করি। কৌশিকদাকে জিজ্ঞেস করে প্রত্যেক দিন আমাকে আমরা আলোচনা করি কীভাবে। ওটা শ্রীকান্ত মহতা দিয়েছে, SGF দিয়েছে। আমি ওটা টিজারে ছিল, প্রি টিজারে ছিল সুপারস্টার দিয়ে। আমি ফোন করে বললাম সুপারস্টারটাও উড়িয়ে দাও, কারণ আমি সুপারস্টারটা ব্যবহার করতে পছন্দ করি না। এর আগেও বহুবার আমার প্রোডাকশন হাউস থেকে যখনই কিছু আসতো, তারা সুপারস্টার লাগিয়ে পাঠাতো, প্রচণ্ড গাল খেত, তারপর আর নর্মাল, তারপর লাইনে চলে আসতো। এবারে এটা যেহেতু জয়েন্ট ভেঞ্চার, আমার আরেকজন পার্টনার আছে, তারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার সাজেশনটা। এবার সে বললো হ্যাঁ ঠিকই বলছিস, তুই সুপারস্টারটা তোর সঙ্গে যায় না। পরে আমাকে লাস্ট ফাইনাল ড্রাফটটা যখন পাঠাতো, তখন দেখছি মেগাস্টার করে পাঠিয়ে, হে ভগবান। বাট অ্যাগেন আই থিঙ্ক এইটার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হবে। একটা ছবি যখন হিট হয়, যখন খাদান, আমি আগের বারে ইন্টারভিউতে বলেছিলাম, খাদান যখন ব্লকবাস্টার হলো, আমার রাতে ঘুম উড়ে গেছিলো, কি পরে আমি কী করবো? কারণ মানুষকে আমি একটা স্কেল দেখিয়ে দিয়েছি, আমাকে তার উপরে যেতে হবে। তখন রঘু ডাকাত আসে। দেন উই স্টার্টেড প্ল্যানিং রঘু ডাকাত। খাদানের পর আমরা রঘু ডাকাতে স্কেল আপ করেছি। আজকে প্রি টিজার রিলিজ হয়ে গেছে, সবাই বলছে এটা অন্য রকম একটা ওয়ার্ড, এরকম বাংলা ছবি আগে দেখেনি। বাংলায় ওই ভয়েস ওভারটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছবি। তো এইটাই চেষ্টা কি কীভাবে আরও লেভেল আপ করবো, আরও কীভাবে, শুধু দেব বড় হয়ে কোনো লাভ হবে না। আমি প্রজাপতি করেও ভালো আছি, আমি টনিক করেও ভালো আছি, আমি সাজবাতি করেও ভালো ছিলাম, বা আমি রিমেক পাগলু বা এই রংবাজ করেও ভালো ছিলাম। কিন্তু আমি বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড় হবে না। এখন কম্পিটিশন হচ্ছে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে। সেইখানে আমি যদি নিজে খুশি থাকলাম, ইন্ডাস্ট্রি কোনো সম্মান বাড়লো না, সেখানে আমার সম্মানে কোনো মানে নেই।
আমাকে এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার্ড 2 এর সামনে যদি ছবিটা রিলিজ হচ্ছে আমি কনফিডেন্ট ধূমকেতু যেই দেখবে না কেন সে আবার ফেরত আসবে, নয়তো আরও 10 জনকে পাঠাবে। এই কনফিডেন্স আমি আমরা প্রেস কনফারেন্সটা করছি। এবং রঘু ডাকাত ফর দ্যাট ম্যাটার যেই ছবি আসুক না কেন, কোয়ালিটি বা প্রোডাক্ট নিয়ে কেউ এটা বলতে পারবে না কি বাংলা ছবি মান-সম্মান কম দিচ্ছে। আমরা লড়বো। তো এই লড়ার যে সাহসটা যেটা আসে দর্শকের কাছ থেকে, যার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। কথা দিচ্ছি পাশে থাকলে আমরা ভবিষ্যতে বছর দুয়েকের মধ্যেই যে আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষায় ডাব করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরাও করতে পারবো। কিন্তু সেই জন্য বাঙালি তো একটু বিশ্বাস করতে একটু সময়, একটু ভালোবাসা দেখাতে একটু সময় লাগে। আমরা অপেক্ষার জন্য রেডি আছি, আমরা প্রস্তুত আমাদের কাজ নিয়ে। আমরা কী বা করতে পারি, ভালো কাজ, ভালো সিনেমা, ভালো মেকিং, ভালো ডিরেকশন, ভালো যেটা বাংলার ছবি বা বাংলা ভাষার মান সম্মানটা বাড়াবে। আমরা আজকে প্রস্তুত, আর আমি কনফিডেন্ট আমাদের দর্শকও প্রস্তুত। 10 বছরের পুরোনো কমার্শিয়াল যখন আবার ফেরত আসে, তোমাদের দেখা দেখি বাকিরা আরও কিন্তু পাবে, কি মনে হয়? অফকোর্স পাবে। সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দুটো প্রশ্ন করার পর তোমারও তো মনে হলো 3 নম্বর প্রশ্নটা আরেকটু আলাদা হবে। মানুষের দেখেই তো শেখে, আমি তো দেখে শিখেছি, আমি তো নিজে ফেল থেকে শিখেছি। আমার প্রোডাকশনও যখন শুরু হয়েছিল ধূমকেতু ঘটনাচক্র রিলিজ হতে পারে, তারপরে চ্যাম, ককপিট, কবি খুব যে ভালো ব্যবসা করছি তা তো নয়, কিন্তু আমি পিছন তাকাইনি কি না, তাহলে আমি আরও লড়েছি, আরও অন্যরকম ধরনের ছবি করেছি, রেকটিফাই করেছি আমি কোথায় ভুল। আমি আরও যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্টার বা একটা নায়ক তখনই নায়ক হতে পারে তার যদি হাউসফুল বোর্ডটা ঝুলি সিনেমা হলের বাইরে। আমি হাউসফুল বোর্ড ছাড়া আমি আর কিছু জানি না। আমাকে দর্শককে হলে বসে ছবিটা দেখাতে হবে, নয় টিভি নয় ওটিটি। মানুষ হলে বসে ছবিটা যখন বই করে দেখে সেই আমেজটা আলাদা। আর সিনেমা দেখাটা একটা অভ্যেস, মানে এই অভ্যেসটাকে আমাকে ধরে রাখতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। আমি একা 2টো ছবি করি বছর, বা খুব জোর হলে 3টে ছবি করি। আমাদের সবাইকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি এই অভ্যেসটাকে ধরে রাখতে হবে। আজকে তোমার মা গানটা দেখে কেমন যায়? তুমি আমার 18-19 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। একটা ছেলে যে জার্নিটা নবাগত বললো, সেখান থেকে মেগাস্টার, তোমার সেই কথাগুলো তোমার মেগাস্টার কেন উঠলে সেই প্রশ্নটা হতে পারে। কিন্তু একটা ছেলে যাকে অভিনয় পারতো না, কিন্তু একটা বৃদ্ধর মতন বৃদ্ধ লুকটা করছে, যেটা বাংলায় এরকম প্রস্তুতি মেকআপ আগে হয়নি। হয়েছে, আমি করেছি বাঘা যতীনে করেছি বা অন্যান্য ছবিটা টুকটাক করেছি, কিন্তু এই লেভেলে মানে ফুল ফেস প্রস্থেটিক মেকআপ এবং এক্সপ্রেশন হোল্ড করে রাখা এবং এরকম একটা সেইটার তো পরিশ্রমটা তোমরা বুঝতে পারছো। তো আমার মনে হয় কি এইটাই তো মানে এইটা দরকার, মানে পরিশ্রমটা চোখে পড়ছে কিনা সেটা বেশি দরকার। তুমি ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছ তো, সেটাই ইম্পর্টেন্ট।